আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। তবে অনেকে গালাগালি করেন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনও বলি, ভবিষ্যতেও বলবো, আমি দালাল, আই এম এ দালাল। আমি আওয়ামী লীগের দালাল, আমি শেখ হাসিনার দালাল, বঙ্গবন্ধুর দালাল। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, এছাড়া আর কিছুই বুঝি না। আর আমার মাথায় সবসময় একটা জিনিসই ঘুরে, সেটা হচ্ছে যে এক নেত্রীর এক লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ। এটাই আমার মাথায় ঘুরে। আমার কোনো নেতা নাই, আমার কেউ নাই, আমি এক শেখ হাসিনার সাথেই আছি, একাই আছি, একাই থাকবো। কেউ সাথে থাকলেও আছি, না থাকলেও আছি, আমি আছি। তারপরে এতক্ষণ তো চিন্তা করছে থাম্বনেলে, এবং আমি যে হেডলাইন লিখেছি যে তারেক ঢাকায় ফেরার ক্ষেত্রে হাদি বাধা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার আগে আপনাদেরকে আরও দুই তিনটা ঘটনা আজকে ঢাকা শহরে ঘটেছে বা ঘটছে, এগুলো নিয়ে একটু কথা বলে ওই কথাটাই আসছি। তারপর সকলেই জানেন যে আজকে এনসিপির এক মহিলা নেত্রী, উনি আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যা করেছেন, এটা নিয়ে দেখলাম সবাই খুব, এনসিপি আলারা যারা, তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, অমুক চায়, তমুক চায়। কিন্তু হত্যাকাণ্ডটা কেন হইল, কে তাকে আত্মহত্যা করাইলো? এখন ওনারা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের লোকজন প্রচণ্ড গালাগালি করছে, বুলিং করছে অনলাইনে, এতেই উনি আত্মহত্যা করছে। এখন আমি চিন্তা করলাম, রে ভাই, গুলি করলে মরতে শুনছি, ছুরি মেরে দিলে মরতে শুনছি, কিন্তু গাইল দিলেও মইরা যায় মানুষ। ও রে বাবা রে! তার মানে এবার দেহ হারামজাদারা, এ কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ খালি গাইল দিলেই তোমরা মইরা যাবে। তো তোমাকে থাবরও দেওয়ার দরকার নেই, সোয়ারও দেওয়ার দরকার, তোমরা খালি গাইল দিমো আর তোমরা ময়রা চান্দের দেশে ছাইদির লোকে দেখা করবা। এই তো। তো মহিলাটা কেন মরল? মহিলার স্বামী আছে, সন্তান আসছে। তিনি নওগাঁ না জানি কোন জায়গায় নার্স ছিলেন, সেখান থেকে ঢাকা শহরে আসছেন। ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত ভাইরাল হওয়ার পরও ওনার যখন কোনো কিছু, তখন বিভিন্ন নেতাদের সাথে উনি বিভিন্ন হোটেলে আনাচে কানাচে বা আনা অন্দরে বাহিরে বন্দরে উনি বিভিন্নভাবে সময় কাটাইতেন। কারণ একা মেয়ে, কই যাবে, কার সহযোগিতা থাকবে, এইসব কারণে তিনি খুব কষ্টে ছিলেন। এনসিপির নেতা কর্মীরাও ওনাকে ভালোই সাপোর্ট দিয়েছেন। বিভিন্ন সময় তারা তাদের রুমে রেখেছেন, বিভিন্ন সময় ওনাকে রাতের বেলা কান্না করলে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিয়েছেন। এই সব করে যখন ওনার মন ভরল না, উনি নমিনেশন চাইলেন, সেইটা যখন দিবে না, তখন ওনার সাথে বাঁধলো বাদ বিতণ্ড। এইবার যাইয়া ওই যে হান্নান মাসুদ আর পাড়া, এই দুইটা নাকি হুমকি দিছে, বেশি বাড়াবাড়ি যদি করস তোর ভিডিও আমরা ভাইরাল করে দিব। আর তোমার ভিডিও যদি ওগুলা ভাইরাল করে দিই, তাহলে পোলাপানে কেমন খায় বুঝো। এইসব দুঃখ কষ্ট সইতে না পারিয়া উনি মনক্ষুণ্ণ ছিলেন। এর ভিতরে এনার এই অকামের কাণ্ডগুলো, ওই সেই পত্নীতলা না কোন জায়গায় বাড়ি, সেইখানে পরিবার সবাই জেনে গেছেন। এখন আত্মহত্যা করেছেন। এখন কাজে পারিবারিক কলহ। পারিবারিক কলহ কি? তুমি একটা একালা মাইয়া, এত পয়সা কামাও, ঢাকা শহরে আইসা তুমি থাকতাছ ছাত্রী হোস্টেলে, তোমার জামাইয়ের খবর নাই, পোলার খবর নাই, তুমি সারাদিন টং টং করে বেড়াও, মানুষের পিডাও, পয়সা পাও কই আপা? তো ঘটনা হয়েছে কি জানেন, আল্লাহ তালা তারে যে এই জিনিস দিছে, এই জিনিস আপনারে আমারে দেয় নাই, সুতরাং ওনার পয়সা কামাইতে কোনো সমস্যা নেই। তো যাক, আচ্ছা, মরে গেছে বেচারি, চাঁদের দেশে চলে গেছে, আমার কিছু করার নাই। কারণ হচ্ছে যে ওনারা তো বলতেছে যে আওয়ামী লীগের গালির কারণে। আর এদিকে আপনারা সবাই জানেন, গতকালকে বলছিলাম যে পরেশ বড়ুয়া বাংলাদেশ, আমি বলছিলাম যে ব্যাপক নিরাপত্তা, জেড নিরাপত্তা নিয়ে উনি ঘুরছেন। এবং সেটা আপনাদের বলার পরে অনেকে হয়তো মনে করছেন যে ভাই কি না কি বলছে। আজকে দেখেন অনেকেই কন্টেন্টটা বানাচ্ছে। তিনি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে ঢুকছিলেন, চট্টগ্রামে জামাত নেতা শাহজাহান চৌধুরীর বাসায় ছিলেন, সেইখান থেকে ওনাকে আবার ঢাকায় আনা হয়েছে। ঢাকাতে এখন ডিএচএস এর 5 নম্বর রোডে আছে, কত নাম্বার বাড়িতে আছে সব পাবলিক জানে। সেখানে উনি যে হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস, এদের সবার সাথে কথা বলেছেন, এগুলোও এখন সবার মুখে মুখে চাও। এনসিপি এবং জামাতের মিলিত শক্তির সাথে উনি কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদের সাথে কথা বলেছেন। যেহেতু উনি 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সুতরাং ওনাকে এখন আইনি সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদ, শিশির মনির, এরা সকলে মিলে ব্যবস্থা করছেন। আর ওনার ছিল যাবজ্জীবন, মানে
আমৃত্যু কারাদণ্ড, সেটাকে আপনার 14 বছরে এনেছে এই সরকার, এই ইন্ট্রিম সরকারের আমলে। এটা নিশ্চয় আপনারা সবাই জানেন। বাকি এখনো তো মামলাও উঠে যাবে, কারণ 10 টাকা অস্ত্রিত হদিস নেই, এই মামলা উঠে যাবে। তো এখন আসেন, কেন বললাম আমি যে হাদি প্রধান বাধা। দেখেন, তারেক জি আসতেছে না, মার অসুখ, অমুক অসুখ, তমুক অসুখ, প্রচুর কথাবার্তা হইল। কথাবার্তার পরে এক পর্যায়ে বিএনপির নেতারা বললেন যে ভারতও বাধা নয়, আমেরিকাও বাধা নয়, আবার সেনাপ্রধানও বাধা নয়, সেনাবাহিনীও বাধা নয়, তাহলে তারেকের বাধাটা কে? এইটা নিয়ে আমরা হই হই রই রই, কেউ বলেন পাসপোর্ট, কেউ বলেন রিফিউজি, ওই সেই। কিন্তু হঠাৎ করে 12 তারিখে যেই মাত্র তারেক এই হাদি কাকা গুলি খেলেন, 3 ঘন্টার ভিতরে চলে আসলো কি তারেক রহমান আসছেন 25 তারিখ। একটু মিলান, হ্যাঁ, মনে রাখেন 12 তারিখ হাদির গুলি খাইলো 2টা 2:30টার সময়, 5:30টায় খবর সারা বাংলাদেশে একযোগে টিভিতে স্ক্রল হইল, তারেক জিয়া 25 তারিখ আসছেন ঢাকায়। তো এ একটা ডট। এর পরেরটা কি হলো? এর পরেরটা দেখেন, আসছে 25 তারিখ, ঠিক আছে, এইটা নিয়েও আবার সন্দেহ বেসন্দেহ লাগছে, কিছু পত্রিকায় লিখতেছে আসতেছে, কেউ লিখতেছে এখনো খবর পায়নি, এদিকে বিএনপির নেতারা লক্ষ লক্ষ নেতা টিকিট কেটে ফেলতেছেন এই সেই। এর ভিতরে হাদিকে বলা হলো হাদির শরীর খারাপ, রাতারাতি 50 লক্ষ টাকা হাদির পার্টি দিয়া দিল, এয়ার অ্যাম্বুলেন্সের অ্যাডভান্স, বাকিটা সরকার দিল। ওনাকে নিয়ে যাওয়া হইলো কোথায়? কোথায় নিয়ে যাওয়া হইলো? সিঙ্গাপুরে। ওখানে যায় আবার উনি ইন্ডিয়ান ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। এর ভিতরে কেউ জানে না গতকাল, মানে গত পরশু দিন থেকে বলা হচ্ছে যে হাদি নাই, হাদি আর নাই, এটা একদম শিওর। কারণ অনেক ডাক্তাররাই বলছে, যারা ওনার ট্রিটমেন্ট করেছে ওনারাও বলছে যে আসলে উনি যে মারা গেছে এটা বলতে পারবো না আপনাদের, কারণ হচ্ছে যে এটা বলা উচিত না, তবে উনি ক্রিটিক্যাল কন্ডিশন, মানে ক্লিনিক্যালি ডেথ। এরই ভিতরে গত পরশুদিন আমাদের তারেক ভাইয়া উনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি 25 তারিখ আসছি। তার মানে কি? 12 তারিখ গুলি খাওয়ার পরে সবাই বললো যে তারেক ভাইয়া আসছে, আর পরশুদিন যখন আমরা সবাই বলছিলাম যে হাদি কাকা মারা গেছে, তখন আবার তারেক ভাই নিজ মুখেই বললেন যে আমি কোথায় আসছি? বাংলাদেশে আসছি 25 তারিখ আমার কন্যাকে নিয়ে। তাহলে এখন মিলান, আমেরিকা বিরোধী ছিল না, ইন্ডিয়াও বাধা দেয় নাই, সেনাবাহিনীও বাধা দেয়নি, তাহলে বাধাটা কে? বাধাটা হাদিন, ঠিক না? আপনার কি মনে হয়? কারণ হাদি গুলি খাওয়ার পরে কইছে যে আমি আমু। হাদি এখন মইরা যাওয়ার কথা শুনে কয় যে আমি তো ঢাকাতেই নামবো 25 তারিখ। তাহলে মিলে 2 2 4 মিলে, তার মানে হাদি বাধা। কারণ হাদি তো প্রচুর কথা কইছে, হাদি তো বেইজ্জতি করতে কাউরে ছাড়ে নাই, নোংরা ভাষায় কথা কইতে তো ছাড়ে নাই। আবার অনেকে বলেন যে ওই আব্দুল নুর তুষারও জড়িত, কারণ আব্দুল নুর তুষার বলছিল বেটা হাঁটুর বয়সী পোলা তুই কিসের কথা কস। আবার অনেকে কয় যে তারেকও জড়িত। তার মতে আসলে কেউ জড়িত না। এটা আসলে হয়েছে যে ওই যে তারেক জিয়া আসতে পারছে না হাদির কারণে, তো হাদি মইরা গেলে তারেক জিয়ার লাইন ক্লিয়ার, তারেক জিয়া আসতেছে দেশে। 300 ফিটে এখন ওনার অভ্যর্থনা হবে, আরো কোথায় কোথায় অভ্যর্থনা হবে শুনতেছি, ঢাকায় লাখো লোকের সমাবেশ হবে। তবে সেদিন একটু সবাই সাবধান, পাবলিক জনগণ সবাই সাবধান। কারণ হচ্ছে যে এটা তো এই যে বিএনপি আর জামাতের যে খেলা, মৌলবাদীদের যে খেলা, সেই খেলায় আবার এই মিটিংয়ের ভিতরে না জানি কি হয়, না জানি আরেকটা 21শে আগস্ট হেরা নিজেরাই ঘটায়। কারণ এই দলের তো কোনো চরিত্র নাই। হয়তো এখন তারেক আসতেছে, তারেককে কেমনে বাধা দেওয়া যায়, এই জন্য তো তার মিটিংয়েই বোমা হামলা চালাই দিতে পারে মৌলবাদীরা, যে তারেক তুমি ভাগো। কারণ হচ্ছে যে জামাতের আমির বর্তমানে এইখানে, তো এইখানে যতটুকু কথা শুনতেছি যে ওদের সাথে একটা জাতীয় সরকারের মতো কথা বলার চেষ্টা করতেছে, যে 155 আসন বিএনপি নিবে, 80 আসন নিবে কে? জামাতে ইসলাম। আর থাকে 65 আসন, 40 আসন দিয়ে দিতে হবে এনসিপিরে, আর 25 আসন বাকি ওই যে টুকরা টুকরা দল আছে না, এই রাশেদ খান, তারপরে ওই যে অ্যাডভোকেট সাহেব, এরা একটা একটা করে পাবে। এইভাবে ভজগট 300 আসনের একটা প্রার্থী তালিকা কইরা এরপরে একটা জাতীয় সরকার করবে, সব দল থেকে দুই একজন, যেহেতু তারা বলছিল জাতীয় সরকার, দুই একজন নিয়ে দেখবে। যদি এটা দেশ, দেশ তো নাই, বিদেশ কেউই মানবে না এই ইলেকশন, এইভাবে কইরা একটা প্ল্যানিং নাকি চলতেছে এখন লন্ডনে। বুড়া কাকা তার একটা চুম্মা দিতেছে এখন। তো এই যে কাহিনী, এখন আপনারা সব চোখ কান খোলা রাখেন যে এই 25 তারিখ কি যে হয় ঢাকায়। আবার এইদিকে তো বলেই দিলাম আপনারে যে হাদি মারা, তারেক জিয়ার দেশে ফেরা, দুইটাই
কোইন্সিডেন্স না, এটা দোনোটাই মিল আছে, সূত্র মিল আছে। তার মানে এখন কি বুঝলেন আপনারা, যে হাদির, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে হাদি ছিল মূল বাধা, বাধা সরে গেল, তারেক জিয়া দেশে আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 18 তারিখ রাত্রিবেলা দেশে ফিরছেন। তা প্রতি মুহূর্তে দেশের খবরাখবর তার কাছে পৌঁছচ্ছিল। এখন বাংলাদেশের ইস্যু তার কাছে প্রতিনিয়তই তার কাছে পাঠানো হচ্ছে টেলিফোন ফিলার মারফত, একটা সিকিউর কলে মাধ্যমে। এখন সেখান থেকে তিনি দুটো নির্দেশ দিয়েছেন, আমি দেশে ফেরা না পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, এবং 2 নম্বর যে আপনারা একটা বৈঠক করে রাখুন যে বাংলাদেশে কত আমাদের পণ্য যাচ্ছে। তার নির্দেশের পরেই এই দুটো নির্দেশের দুটো নির্দেশ, তার নির্দেশের পরেই বাংলাদেশ বাংলাদেশ হাই কমিশন তার ভিসা সেন্টারটি গতকাল যেটা বন্ধ করেছিল আজকে খুলে দিয়েছে। দ্বিতীয় নির্দেশ, এখন রাজনাথ সিং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত, তাই অমিত শাহ রয়েছেন হাতের কাছে। অমিত শাহর নেতৃত্বে আজকে সকাল 12টার সময় একটা বৈঠকে বসেছে আমাদের খাদ্যমন্ত্রী এবং এফসিআই ডিরেক্টর এবং আপনার ফরেন ট্রেড, ডিপার্টমেন্ট অফ ফরেন ট্রেডের সমস্ত কর্তারা। সেখানে হিসেব করা হয়েছে এফসিআই এর গোডাউনে আমাদের কত মাল রয়েছে, কত মাল আমাদের বিদেশে রপ্তানি হবে, এবং কত মাল এখনো আমাদের ক্ষেত থেকে এসে চাষিদের কাছ থেকে পৌঁছাবে, কত লক্ষ মেট্রিক টন এসে পৌঁছাবে, সেগুলো কাদের কাদের কাছে যাবে, কি যাবে না যাবে, এটা একটা হিসেব করা হয়েছে। এবার দেখা যায় বাংলাদেশ থেকে কি কি আমাদের চেয়ে পাঠানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এখনো 1.5 লক্ষ কোটি টন, 1.5 লক্ষ মেট্রিক টন চাল, কত গম আমি ঠিক জানি না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং অন্যান্য মশলাপাতি, এই সমস্ত চেয়ে রাখা হয়েছে, যেগুলো মানে পরে এগুলো টাকা দিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। আপাতত সেই পাতাটাকে মুলতুবি করে রাখা হয়েছে, মানে ভাঁজ করে পাতাটাকে, ওই যে 1/4 যে সাইজটা থাকে সেটাকে, এই যে পেস্টটা রয়েছে এই পেস্টটাকে এরমভাবে ভাঁজ করে রাখা হয়েছে। এটা খুব অর্থবহ যে ওই ভাঁজ করে রাখার অর্থ যে এটা আপাতত ভাঁজ করা থাক। তার মানে বাংলাদেশে পণ্য পাঠানোর ব্যাপারে প্রধানমন্ত্রী এসে শেষ সিদ্ধান্তটি নেবেন। কারণ যদি কিছু না হয় বাংলাদেশের ব্যাপারে, যদি কোনো রকম কিছু না অ্যাকশন হয়, তাহলে এখানে বিরোধীরা কিন্তু বসে আছে সরকারের টুটি ছিপে ধরার জন্য। সুতরাং যখন একটা কিছু বাংলাদেশ সম্পর্কে যখন লাথালাতির ব্যাপার চলছে, এখানে সব লাথালাতির ব্যাপার চলে, এ ওকে লাদ মারছে, ওকে লাদ মারছে, কখনো প্রণয় বার্মাকে লাদ মেরে তাড়াচ্ছে, কখনো পররাষ্ট্র উপদেষ্টাকে লাদ মেরে তাড়াচ্ছে। প্রণয় বার্মার কথা ছেড়ে দিন, সে তো আমাদের দেশের লোক, তার দেশের লোক হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। তার দোষ কি? সে বলেছে যে হাসনাত যেটা বলেছে যে একে প্রণয় ভার্মাকে লাথি মেরে দেশে পাঠিয়ে দাও, দেশ থেকে বের করে দাও, সেটা সরকারের বক্তব্য নয়, উনি সরকারের অংশ নন। এই সরকারের অংশ নন কেন? এই নিয়ে হয়ে গেছে গন্ডগোল। তা এই নিয়ে গন্ডগোল তো হয়েছে। এখন কবর তো খুলেছেন কে? কবর খুলেছেন তো স্বয়ং ডক্টর ইউনূস। তিনি করেছেন যে তিনি প্রথমেই তো বলে দিয়েছেন এই যে ছাত্ররা তারা আমার নিয়োগকর্তা, তারা বললে আমি চলে যাব, খুব শিগগিরই তারা বলবে লাথি মেরে আপনাকে তাড়িয়ে দেবো, আপনি ফ্রান্সে চলে যান বা দেশের বাইরে যেখানে খুশি চলে যান। এটা ওরা শুনতে হবে, শুধু সময়ের অপেক্ষা, এটাও ওনাকে শুনতে হবে। লাথি মেরে আপনাকে তাড়িয়ে দিচ্ছি, আপনি যান, তারপর দেশে একটা অরাজক পরিস্থিতি হবে। আর এদিকে এখন ওই বৈঠকটা যেটা হয়েছে, ওই বৈঠকটাতে এই খবরটা আপনাদের বললাম যে আপাতত নরেন্দ্র মোদী যতক্ষণ না এসে ফিরে আসছেন এবং বৈঠকে বসছেন, ফাইনাল এর সিদ্ধান্ত হবে
ততক্ষণ পর্যন্ত এই যে ভিসা কাউন্টারটা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে আজকে, আপাতত যে খুলে দেওয়া হয়েছে, ওই জন্য বলেছিলাম আপাতত খুলে দেওয়া হয়েছে, এবং এই মিটিংটাকে সেরে রাখা হয়েছে। তিনি এলে পরে যত তাড়াতাড়ি সম্ভব তার টেবিলে সমস্ত ফাইলপত্রগুলো চলে যায়। দ্বিতীয় হচ্ছে হাদি নিয়ে একটা খবর আছে। তবে হ্যাঁ, তার আগে বলে দিই যে নেপাল এবং মালদ্বীপ এরা দুজনে যখন খুব বাড়াবাড়ি শুরু করেছিল, তখন কিন্তু ঠিক এই পন্থায় গিয়েছিল ভারতবর্ষ। প্রথমে খাবার টাবারগুলো বন্ধ করে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল, দিয়ে একেবারে টোটালি ব্ল্যাক আউট করে দেয়, একেবারে খাদ্যবিহীন করে দেয়। তারপরে ওই মালদ্বীপও সুরসুর করে চলে এসছে, আবার নেপালও সুরসুর করে চলে এসছে। কারণ সবার টিকিটা তো এখানে বাঁধা, যার টিকি বাঁধা আছে সে যাবে কোথায়? আচ্ছা চলুন এবার হাদির খবর একবার দেখি। হাদির খবরটা কি হয়েছে? হাদির যে এখানে চিকিৎসায় রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর, দেশটার নাম সিঙ্গাপুর। সিঙ্গাপুরের একটা হসপিটাল, সেই হসপিটালের যেখানে রয়েছে সেখানে যেটা বলা হচ্ছে তার 98% ব্রেন ডেথ হয়েছে। 98%। যেখানে গুলিটা গিয়ে বিঁধেছে সেখানে গিয়ে বিষাক্ত হয়ে গেছে, সেটা 98% তার ব্রেন ডেথ হয়ে গিয়েছে। কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে, হৃদযন্ত্র চলছে, ফলে ক্লিনিক্যালি ডেথ বলা যাচ্ছে না, কিন্তু তাকে বলছে যে ব্রেন ডেথ, তাকে ব্রেন ডেথ হয়েছে, ক্লিনিক্যালি ডেথ কিন্তু বলা হচ্ছে না। তা ওখানে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সিঙ্গাপুরের, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন, শুনতে মানে ভারতীয় মনে হলো, আসলে উনি হচ্ছেন বংশগতভাবে ওই সিঙ্গাপুরেই আছেন। সিঙ্গাপুরে ওনার বাপ দাদারা চলে গিয়েছিলেন, সেখান থেকে উনি মানুষ হন, তার পৈতৃক পুরুষ ওইখানে রয়েছে, এবং ওখান থেকে রাজনীতিতে এসে তিনি ওখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। ভিভিয়ান বালাকৃষ্ণন। আর তিনি বলেছেন যে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা লন্ডন পাঠানোর ব্যবস্থা করছি, আপনারা পেশেন্টকে লন্ডন নিয়ে যান, আমাদের এখানে আর এর থেকে বেশি চিকিৎসা কিছু হবে না, আপনারা লন্ডন নিয়ে যান। এবার ডক্টর ইউনূস কি করবেন হাদিকে নিয়ে? তিনি বুঝতে পারছেন তিনি একটা অগাধ জলে পড়েছেন। তার কারণ হচ্ছে হাদির যে সাঙ্গপাঙ্গ আছে এবং যত জিহাদি গোষ্ঠী আছে সব এখন হাদির পাশে এসে দাঁড়িয়ে, তারা তো মানে মার্কারটা করতে চায়, অস্থির করতে চায়, তারা সব হাদির পাশে। একদিন হাদির পাশে কেউ ছিল না, এখন শুধু হাদির পাশে সব দাঁড়িয়ে গেছে এবং বলেছে হাদির হত্যাকারীকে যদি না ধরতে পারা যায়, যদি ধরা না হয়, তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, এদের দুজনকে পদত্যাগ করতে হবে, যদি পদত্যাগ না করে এদেরও লাথি মেরে দাঁড়িয়ে দেবো। তখন যাকে পারছে তাকে লাতাচ্ছে আর কি, তো ভালো লাথি মেরে তাড়াবে উনি। এই জামাতের আমির তিনি করছেন যে লন্ডন গিয়েছেন আমার তারেক রহমানের সঙ্গে দেখা করতে, ওই আগে টুপি পরাতে, যে আমাদের সঙ্গে এতে আসুন, কি বলে নির্বাচনে আসুন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, হ্যান ত্যান, এই সমস্ত কেউ টুপিটা বা কিছু একটা দেবেন। তো সেখানে গিয়েছেন, সেখানে আবার রয়েছেন কারা? পাকিস্তান এবং তুরস্কের যারা গোয়েন্দা আছে তারাও কিন্তু ওই ডক্টর শফিকুর রহমানের সঙ্গেই রয়েছেন। আচ্ছা, জামাত চেষ্টা করছে ভারতের সঙ্গে একটা যোগাযোগ করার, একটা ভারতের একটা সম্মতি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত তার থেকে কোনো রকম সাড়া দেয়নি। আর এই সমস্ত ঘটনার দায় নিয়ে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এ পর্যন্ত, তার সমস্ত ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে কয়েকজন উপদেষ্টার ওপর। তাদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বৃহদায়ন ও গণপূর্ত দপ্তরের উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা
এই এই কজনকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, নইলে তাদেরও লাথি মেরে তাড়িয়ে দেবে, সব ফুটবলের মতো লাথি মেরে তাড়িয়ে দেবে। আচ্ছা, পররাষ্ট্র উপদেষ্টা, তাকে তো ঘাড় ধোয়ার ধাক্কা দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিতে হবে বলে এখন দাবি উঠেছে। এখন শুধু দাবি বাকি রইল কি? বাকি রইল যে ডক্টর ইউনূসকে কবে লাথানো হবে, খুব শিগগিরই লাথানো হবে। এটা বাকি ছিল দেখার ডক্টর ইউনূসের, যে তার নিয়োগকর্তারা তাকে বলছে এবার তোমায় লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলবো, অথবা তুমি দেশ ছেড়ে তুমি যেখানে যাবে যাও। এটাই তার কপালে ছিল। তো এখন নরেন্দ্র মোদী ফিরুন, নরেন্দ্র মোদী ফিরলে আপনাদের কপালে কি আছে সেটা নরেন্দ্র মোদী বলতে পারবেন। সেটা ভিসা অফিস পার্মানেন্টলি বন্ধ হবে, হাই কমিশন পার্মানেন্টলি বন্ধ হবে, খাদ্য পার্মানেন্টলি বন্ধ হবে, বিদ্যুৎ পার্মানেন্টলি বন্ধ হবে কি হবে না। যদি হয় তাহলে আমাদের দেশের যে বিরোধী দল তারা কিছুটা চুপ করে থাকবে, আর যদি না হয় তাহলে আমার দেশে উত্তপ্ত অবস্থা শুরু হবে। লোকসভা টুকসভা রাজ্যসভা কোনো কিছু বসবে না, কারণ ভারত এখন ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, শাসক দল ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ইলেকশনের মধ্যে সমগ্র আমার ভারতবাসীর আবেগকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলবেন, সেটা অত বোকা উনি নন, সেটা আমি জানি। ফলে এই একটা চুটকো বাংলাদেশ থাকলো কি মরলো তার কিচ্ছু যায় আসে না। রাজনীতি হচ্ছে এমন যে নিজের ছেলেকে কেউ ক্ষমা করে না। তো কোথায় একটা পুটকে বাংলাদেশ, তাকে বলি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 মিনিট সময় লাগবে না সিদ্ধান্ত নিতে। ফলে আমার মনে হয় যেহেতু নির্বাচনটা চলছে, এখন সমস্ত স্টেটে নির্বাচন চলছে এবং SIR হচ্ছে, আপনারা জানেন, আমি বলেছি। এখন এই নির্বাচনের মুখে এই আমাদের বিরোধী দলের কথা না শুনে জনগণের যে আপনার প্রত্যাশা, সবাই তো বাংলাদেশের ওপর ক্ষেপে আছে তাদের এই আচরণের জন্য, ভারতকে এই আক্রমণাত্মক কথা বলার জন্য এবং অপমান করার জন্য। তারা ভারতীয় আবেগকে যদি সরকার দাম না দেয় তাহলে তার কঠিন মূল্য তাকে চোকাতে হবে, সেটা ভারত সরকার এবং নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন। ফলে বাংলাদেশকে ছেটে ফেলতে তার 5 মিনিট সময় লাগবে না। এখন তিনি ফিরুন, ফিরলে পরে বোঝা যাবে কি হবে না হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।